সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানবো যে 200 আসনে বিএনপিকে হারিয়ে দিতে পারবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই 200টি আসন সম্পর্কে। অনেকের মধ্যে কিন্তু ধারণা আছে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় চলে যাবে, কিন্তু মাঠের বাস্তব পরিস্থিতি কিন্তু মোটেও এমন নয়। আগামী বৃহস্পতিবার সুষ্ঠু নির্বাচন হলে এই নির্বাচনে জামায়াতে ইসলামীর ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এবং কেন জামায়াতে ইসলামীর সম্ভাবনা সবচেয়ে বেশি সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে। এবারে নির্বাচনে মূল লড়াইটা জামায়াতে ইসলামী এবং বিএনপি কেন্দ্রিকই হতে চলেছে। এবং জামায়াত ও বিএনপি তারা কিন্তু জোটের ভেতরেই নির্বাচনগুলো করছে। বিএনপি এবং জামায়াতের যে জোট প্রার্থী, এর ভিতরে জামায়াত জোট এনসিপি কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং জনপ্রিয় একটি দল। নির্বাচনে কিন্তু ভালো প্রভাব বিস্তার করছে জামায়াতের জন্য। বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই 5টি দল ইসলামপন্থী। বাকি 5টি দল হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমার বাংলাদেশ পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। অপরদিকে বিএনপির প্রার্থী আছে এখানে জাতীয়তাবাদী দল বিএনপি, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ এবং গণসংহতির মতো বেশ কিছু দল, এবং আন্দালিব রহমান পার্থর যে দলটি তাকেও কিন্তু নেওয়া হয়েছে বিএনপির এই দলের ভেতর। তো ইতিমধ্যে জোটের প্রার্থী মিলে জামায়াতে ইসলামী বেশ শক্ত অবস্থানে রয়েছে। তো 64 জেলার সবগুলো আসনেই তারা নিজেদের প্রার্থী এবং জোটের প্রার্থীকে চূড়ান্ত তালিকায় রেখেছে। এবং শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় বিএনপি এবং জামায়াত তারা কিন্তু দুদলই প্রস্তুত রয়েছে। এবং বাংলাদেশের 64 জেলার সবগুলো আসনেই কিন্তু ইসলামী দলগুলোর প্রত্যেকেরই কিন্তু নানা রকম কমিটি আছে এবং তাদের বিশাল সংখ্যক ভোটার রয়েছে। তো এই নির্বাচনে বিএনপির চাইতেও অনেক বেশি পপুলার একটি দল জামায়াতে ইসলামী। কেননা সাধারণ মানুষের চিন্তাধারায় এখন রয়েছে যে বিএনপির চেয়ে অন্তত জামায়াতে ইসলামী ভালো হবে। আর কিছু মানুষ চেষ্টা করছে বিএনপিকে ঠেকানোর জন্য, যাতে বিএনপি আবারও ক্ষমতায় না আসে। সেক্ষেত্রে বিএনপি এবং জামায়াতের মধ্যে এই দুইটি দলের মাঝে মানুষ যখন চিন্তা করবে, তখন মানুষের মাঝে একটাই চিন্তা হবে যে বিএনপির তুলনায় জামায়াত অনেকই ভালো হবে। তো অনেক মানুষ তো এটা ভাবা অলরেডি শুরু করেছে যে বিএনপি দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, জাতীয় পার্টিও দেখলাম, এবার আমরা একটা নতুন দলকে সুযোগ দেই, জামায়াতে ইসলামীকে। দেখি জামায়াতে ইসলামী আসলে দেশটা কিরকম চালাতে পারে। কেননা জামায়াতে ইসলামীর শাসনামলে দেশের দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি, ক্রাইম, অপরাধ জগৎ, এগুলো হয়তোবা মানুষ দেখতে চাইবে যে জামায়াতে ইসলামী আসলে এই দুর্নীতিটা আসলে বন্ধ হয় কিনা, যেটা সরকার করে থাকে। যার কারণে আগামী বৃহস্পতিবারের নির্বাচন যদি সুষ্ঠু হয়, সেক্ষেত্রে বিএনপির চেয়েও অনেক কারণ রয়েছে মানুষ বিএনপিকে ভোট না দিয়ে জামায়াতে ইসলামীকেই ভোট দেবে। বরং বিএনপিকে ভোট দেওয়ার কারণ খুব একটা নেই বললেই চলে। তাছাড়া যেহেতু বাংলাদেশের 90% বেশি মানুষ ইসলাম ধর্মাবলম্বী, তাই ধর্মীয় যে একটা আবেগ অথবা চেতনা রয়েছে, সেখান থেকেও কিন্তু এবার মানুষ জামায়াতে ইসলামীকেই ভোট দেবে। তাহলে চলুন এখন আর কথা না বাড়িয়ে যে 200টি আসনে জামায়াতে ইসলামী প্রার্থী বিএনপির প্রার্থীকে হারিয়ে দিতে পারবে সেই সম্পর্কে। তো এই নির্বাচন যদি সুষ্ঠু হয়, সেক্ষেত্রে জামায়াতে ইসলামীকে হারানো প্রায় অসম্ভব হবে। তো যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচন করছে না, ভোটের হিসাব নিকাশ পুরোপুরি পাল্টে গেছে। যে সকল আসনে জামায়াতে ইসলামীর জয় জয়কার থাকবে আর যে সকল আসনগুলোতে বিএনপিকে হারিয়ে দিবে জামায়াতে ইসলামী। তো এখন আমরা দেখে নিচ্ছি বিএনপি যে 90 থেকে 100টির মতো আসন পাবে, এই আসনগুলো আসলে কোন কোন জেলায় কয়টি আসন। প্রথমে রাজশাহী বিভাগে যে 39টি আসন রয়েছে, সেখান থেকে জয়পুরহাটের আসনগুলো পেতে পারে এবং বগুড়ার কয়েকটি আসন পেতে পারে। তাছাড়া বগুড়াতেও জামায়াতে ইসলামীরও ব্যাপক সমর্থক রয়েছে, তাই বগুড়াতে এবার জামায়াত বিএনপির লড়াইয়ে বগুড়াতেই বিএনপি ফেল করবে, কিন্তু জয়পুরহাটে বিএনপি পাশ করবে। অন্যদিকে আমরা যদি দেখি রাজশাহী বিভাগের নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, সিরাজগঞ্জ, এই জেলাগুলোতেও জামায়াতে ইসলামী এবং বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হবে। আর এ সকল আসনে জামায়াতে ইসলামী প্রায় অর্ধেক আসনে পাশ করবে। তো এ পর্যায়ে আমরা যদি রংপুর বিভাগ নিয়ে কথা বলি, রংপুর বিভাগে রয়েছে 33টির মতো আসন।
অধিকাংশ আসন জামায়াতের দখলে থাকবে। বিএনপি এখানে কিছুই করতে পারবে না। তারপর রংপুর বিভাগের যে ঠাকুরগাঁও জেলা, সেখানে বিএনপি কিছুটা ভালো করবে। পঞ্চগড় জেলাতেও বিএনপি ভালো করবে। অন্যদিকে দিনাজপুর জেলাতে বিএনপি কিছুই করতে পারবে না। দিনাজপুর জেলার আসনগুলো জামায়াতের দখলে চলে যাবে এবং রংপুর জেলার আসনগুলো জামায়াতের দখলে চলে যাবে। তাছাড়া গাইবান্ধা জেলার আসনগুলো সেগুলো জামায়াতের দখলে চলে যাবে। নীলফামারী জেলার আসনগুলো জামায়াতের দখলে চলে যাবে। লালমনিরহাট এবং কুড়িগ্রাম, এখানে কিছুটা আসন বিএনপি কয়েকটি আসন পেতে পারে। তো এ পর্যায়ে সিলেট বিভাগ নিয়ে যদি বলি, সিলেট বিভাগে রয়েছে 19টি সংসদীয় আসন। তো সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে, তো সিলেট বিভাগেও ঠিক একই রকমের অবস্থা হবে। সিলেট বিভাগের সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার সিলেট জেলা। আর যেহেতু মৌলভীবাজার এটি জামায়াতের আমিরের এলাকা, আর সেক্ষেত্রে যেহেতু বর্তমানে আওয়ামী লীগ নেই, তো এই মৌলভীবাজার জেলা, তো এসব জেলার অধিকাংশ আসন বা সবগুলো আসনই জামায়াতের প্রার্থীরাই জিততে পারবে। এখানে বিএনপি পাত্তাই পাবে না। অন্যদিকে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলাতে হয়তোবা জামায়াতে ইসলামী এই আসন দুটোতে কিছুটা খারাপ করবে, আর এই আসন দুটোতে বিএনপি কিছুটা ভালো করবে। তো এ পর্যায়ে আমরা যদি বলি ময়মনসিংহ বিভাগের কথা, ময়মনসিংহ বিভাগে রয়েছে জাতীয় সংসদের 300 আসনের 24টি এর মতো আসন রয়েছে ময়মনসিংহ এর জেলায়। তো ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, তো ময়মনসিংহ বিভাগের যে 4টি জেলা, তো এই 4টি জেলাতেই কিন্তু অধিকাংশ আসনেই জামায়াতে ইসলামী প্রার্থীরাই জয়ী হবে এবং অল্প কিছু আসন এখানে বিএনপি পেতে পারে। এ পর্যায়ে আমরা দেখব খুলনা বিভাগের 36টি আসন সম্পর্কে। খুলনা বিভাগের যে 36টি আসন রয়েছে, সেখানে জামায়াতে ইসলামী প্রার্থী এবং বিএনপি কতগুলো আসন পেতে পারে এখন আমরা দেখে নিই। তো খুলনা বিভাগের সাতক্ষীরা জেলার সবগুলো আসন, সাতক্ষীরা জেলার যে প্রায় 6টি আসন রয়েছে, সবগুলোই আসন জামায়াতে ইসলামী পাবে। খুলনা জেলার যে 6টি আসন, তার মধ্যে 2টির মতো আসন বিএনপি পেতে পারে, আর 4টি আসনই জামায়াতে ইসলামী পাবে। বাগেরহাট জেলাতেও ঠিক একই অবস্থা। বাগেরহাট জেলাতেও 3টির মতো আসন জামায়াতে ইসলামী পাবে, আর 2-1টি আসন বিএনপি পেতে পারে। যশোর জেলাতেও জামায়াতের দখলে থাকবে, এখানেও বিএনপি কোনো পাত্তা পাবে না। তারপরে আমরা যদি দেখি এখন নড়াইল বা মাগুরা, এই জেলাগুলো আওয়ামী লীগ অধ্যুষিত। এখানে এই আসনগুলোতে এখানে বিএনপি খুব বেশি কিছু করতে পারবে না। এই আসনগুলো জামায়াতে ইসলামীর দখলেই থাকবে। তো এ পর্যায়ে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, তো এই জেলাগুলোতে জামায়াতের বদলে এখানে কিছু আসন বিএনপি পাবে। মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া এই জেলাগুলোতে আবার বিএনপির প্রার্থীর জনপ্রিয়তা কিছুটা বেশি। এই আসনগুলোতে বিএনপির প্রার্থী জিততে পারবে। এই জেলাগুলোর কিছু আসনে জামায়াত এবং বিএনপি দুজনেই পাবে। তো এ পর্যায়ে আমরা যদি বরিশাল বিভাগ নিয়ে বলি, বরিশাল বিভাগে রয়েছে প্রায় 21টির মতো আসন। তো বরিশাল বিভাগের যে জেলাগুলো রয়েছে, যেমন বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, তো এই 6টি জেলা রয়েছে বরিশালে। তো এই বরিশাল বিভাগের এই 6টি জেলায় অধিকাংশ আসনই এবার জামায়াতে ইসলামীর দখলে রয়েছে। এখানে বিএনপি অল্প কিছু আসনে জিততে পারবে, যেমন ভোলাতে রয়েছে আন্দালি প্রমাণ প্রার্থী পাবে, আবার পটুয়াখালীর যে আসনটি বিএনপির প্রার্থী যে রয়েছে, বিএনপির জোটের প্রার্থী গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, তার পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যে বাকি আসনগুলো বরিশাল বিভাগের, সেগুলো কিন্তু জামায়াতের জোট প্রার্থী পাবে। তো এ পর্যায়ে আমরা আসি ঢাকা বিভাগ সম্পর্কে। তো ঢাকা বিভাগটি অত্যন্ত জনপ্রিয় একটি বিভাগ। ঢাকা বিভাগে রয়েছে জাতীয় সংসদের 300টি আসনের সবচেয়ে বেশি আসন, অর্থাৎ 70টি আসন রয়েছে শুধুমাত্র ঢাকা বিভাগে। তো ঢাকা বিভাগের এই 13টি জেলায় আমরা যদি এখন দেখি বর্তমান অবস্থা, তো ঢাকা বিভাগের যে জেলাগুলো রয়েছে, যেমন রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এগুলো জামায়াতে ইসলামীর সম্ভাবনা সবচেয়ে বেশি। এসব জেলার ভেতরে
শুধুমাত্র ফরিদপুর জেলাতে বিএনপির দখলে থাকবে আর বেশিরভাগ আসনে জামায়াতে ইসলামী পাশ করবে। আর অন্যদিকে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ জেলাতে কখনোই জামায়াতে ইসলামী একটি আসনও পাবে না। তবে ঢাকার যে 20টি আসন রয়েছে এবার বিপুল পরিমাণে ভোট পাবে জামায়াতে ইসলামী। তো ঢাকা জেলাতে আপনারা কিন্তু জানতেন যে ঢাকার যে 20টি আসন সেখানে বরাবরই বিএনপি বা আওয়ামী লীগের দুর্গ ছিল। তবে এবার ঢাকার যে 20টি আসন সেখান থেকেও কিন্তু জামায়াতের প্রার্থীদের জনপ্রিয়তা অত্যন্ত বেশি। তো ঢাকার যে 20টি আসন সেখান থেকেও কিন্তু প্রায় 11টির মতো আসন জামায়াতে ইসলামীর পক্ষে পাওয়া সম্ভব রয়েছে, বা তার বেশি আসনও জামায়াতে ইসলামীর পক্ষে পাওয়া সম্ভব। অন্যদিকে ঢাকার বাইরে আমরা যদি দেখি যে গাজীপুর এবং নারায়ণগঞ্জ, নরসিংদী এই জেলার বেশিরভাগ আসন, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী এই 3টি জেলার বেশিরভাগ আসনই হচ্ছে বিএনপির দখলে থাকবে এবং এখানে জামায়াতে ইসলামীও কিছুটা আসন পাবে। আর অন্যদিকে কিশোরগঞ্জের কথা যদি বলি, এখানে জামায়াত খুব ভালো করতে পারবে না। তো এ পর্যায়ে চট্টগ্রাম আসন, চট্টগ্রাম বিভাগে রয়েছে প্রায় 58টি এর মতো আসন। এখানে চট্টগ্রাম বিভাগের যদি প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার কথা বলি, বেশিরভাগ আসন বিএনপি পাবে। এখানে জামায়াতে ইসলামী অল্প কিছু আসন পাবে। চাঁদপুর জেলাতে একটি আসনও জামায়াতে ইসলামী পাবে না। চাঁদপুর জেলার সব আসনই বিএনপি পাবে। লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী এর মধ্যে লক্ষ্মীপুর জেলাতে 2-1টি আসন জামায়াতে ইসলামী পেতে পারে, কিন্তু নোয়াখালী ও ফেনীতে জামায়াতে ইসলামী খুব বেশি আসন পাবে না। আবার খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান এই জেলাগুলোতে আবার জামায়াতে ইসলামী প্রার্থীর পাশ করার সম্ভাবনা খুব বেশি। তো এখানে এই 3 জেলাতে বিএনপি বা জামায়াতের দুজনেরই কিন্তু সম্ভাবনা রয়েছে। তো চট্টগ্রাম জেলাতে রয়েছে 16টি আসন। এই 16টি আসনের মধ্যে 5-6টি আসন জামায়াতে ইসলামী পাবে, সেখান থেকে 9-10টি আসন হয়তো বিএনপি পাবে। আর কক্সবাজার জেলার যে সবগুলো আসনই সেগুলো কিন্তু জামায়াতে ইসলামী পাবে। তো সেক্ষেত্রে বলা যায় যে জামায়াতে ইসলামী এবার নিশ্চিতভাবে ক্ষমতায় আসবে। আপনারা দেখেছেন আমরা কিন্তু এখানে 64 জেলা নিয়ে কথা বলেছি। তো সেই হিসেবে বিএনপি কিন্তু প্রায় এই জরিপ অনুযায়ী 100টির মতো আসন বিএনপি পেতে পারে, বাকি আসনগুলো জামায়াতে ইসলামীর দখলে থাকবে। তো দর্শক, আপনারা বলতে পারবেন যে তাহলে বাকি অন্যান্য যে প্রার্থী তারা কি পাবে? জামায়াত ছাড়াও যে 7টি দল রয়েছে, এখানে আমরা করেছি বিএনপি এবং জামায়াতের হিসাব। তাহলে এই নির্বাচনের মূল চিত্রটাই কিন্তু দর্শক আপনাদের সামনে তুলে ধরা হলো। এখানে কিন্তু অন্যান্য প্রার্থীদের সম্পর্কে আমরা আলোচনায় রাখিনি। তো এই 300 আসনে শুধু জামায়াত এবং বিএনপির বর্তমান চিত্রটাই আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। তো এ ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন জেনজি ডেইলি পলিটিক্স। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।